কলকাতা থেকে কাজ করে বাড়ি ফিরছিল তিন বন্ধু। নাম সৈকত, অনিরুদ্ধ, পবন। কলকাতায় কাজ করত রাজমিস্ত্রিদের লেবার হিসেবে। রোজ 300 টাকা করে। এর মধ্যে খাওয়া দাওয়া করতে হতো। তিন বন্ধু গ্রাজুয়েট কমপ্লিট করেছে, কতবার চাকরির পরীক্ষা দিয়েছে, তবু তাদের ভাগ্যে চাকরির জোটেনি। আর আজকাল যুগে সরকারি চাকরি বলতে নেই বললেই চলে। তাই তিন বন্ধু প্ল্যান করে কলিকাতায় রাজমিস্ত্রিদের লেবারের কাজ নেয়। কারণ তাদের আর্থিক অবস্থা খুব ভালো নয়, তাই কিছু পয়সা রোজগারের আশায় কলিকাতায় যেতে হয়। তাছাড়া গরিবদের রোজগারের জায়গা হলো কলকাতা, তামিলনাড়ু, বেঙ্গালুরু। এইসব জায়গায় রাজমিস্ত্রি কাজ পাওয়া যায়, কলকারখানার কাজ, এমনকি দারোয়ানের কাজ পাওয়া যায়। যদি এইসব জায়গা না থাকতো, তাহলে গরিবদের নির্ঘাত মরতে হতো। তাদের অবস্থা কি হতো সেটা ভগবানই জানে। তা যাই হোক, তিন বন্ধু পড়াশোনা শেষ করে কলকাতায় কাজে গিয়েছিল। 3 বছর পর তারা পয়সা রোজগার করে বাড়ি ফিরছে। তিন বন্ধুর যেন আনন্দের সীমা রইল না। সকালবেলা রাজমিস্ত্রিদের সাথে লেবারের কাজে গিয়েছিল, সামান্য কাজ করতে হবে। বৈকাল বেলা তারা বেরিয়ে পড়ল। একটা অটো রিক্সা ধরে তারা শিয়ালদহ পৌঁছালো। তখন 8টা বাজতে 15 মিনিট বাকি। 7টার ট্রেনটা কখন চলে গেছে। তিন বন্ধু একসাথে ভাবলো যে হোটেলে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে ঘোরাঘুরি করে, তারপর বাড়ির দিকে রওনা দেওয়া যাবে। যেটা ভাবা সেটাই করা। তারা একটা হোটেলে গিয়ে পৌঁছালো। সেখানে বিক্রি করা হচ্ছে বিরিয়ানি 80 টাকা প্লেট, সবজি ভাত 30 টাকা প্লেট, ডিম ভাত 40 টাকা, মাছ ভাত 52 টাকা, রুই মাছের ঝাল 70 টাকা, পোনা মাছের ঝাল 72 টাকা, রুই কাতলা 75 টাকা, ইলিশ মাছের ঝাল 79 টাকা, চিকেন কষা 82 টাকা থেকে 85 টাকা, খাসির মাংস 90 টাকা। এইসব লিস্ট দেখে তিন বন্ধু ভাবলো যে এত এইসব খেলে বাড়ি যাওয়ার টাকা থাকবে না। তাই অনিরুদ্ধ আরেকবার হোটেলের লিস্টটা আরেকবার চোখ বুলিয়ে নিল। সবশেষে লিস্টে ছিল পোড়েটা 3 টাকা, আলুর দম 20 টাকা, ডিম ভাজা 41 টাকা, মাংস 80 টাকা, সঙ্গে চাটনি ফ্রি। তিন বন্ধু প্ল্যান করলো যে 2 বন্ধু মাংস কিনবে, আর প্রথম বন্ধু পরেটা আলুর দম ডিম ভাজা কিনবে। তাতেই তাদের খাওয়া হয়ে যাবে। তাই অনেক টাকার ব্যবধান, কি আর করা যাবে, খেতে তো হবে। তাই সবাই কিনে খেতে লাগলো। এইসব জিনিসগুলি খেতে খেতে সৈকত মোবাইলের লাইভ করতে লাগলো। লাইভ করতে সৈকত ভালোবাসে, তাই কাজের ফাঁকে সৈকত লাইভ করে থাকে। সে যেন দারুণ মজা পায়। আকস্মাৎ পবনের মোবাইলটা বেজে ওঠে। পবন মোবাইলটা রিসিভ করে জানতে পারে যে তার বাবা দারুণ অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। শুনে দুই বন্ধু সৈকত ও অনিরুদ্ধ এর মনটা খারাপ হয়ে যায়। তাই দুই বন্ধু পবনের সাথে তার বাবাকে দেখতে যায়। তখন ঘড়িতে 8টা 10 বাজে। ট্রেনটা ছেড়ে দিতে হলো। সেখানে থেকে একটা গাড়ি ধরে পবনের বাবাকে দেখতে গিয়েছিলাম। ও বাবা এসএসকেএম হাসপাতালে ভর্তি আছে। পবনের বাবাকে দেখে সৈকত একা একটা অটো ধরে সোজা শিয়ালদহ এসে পৌঁছালো। তখন 9:30 বাজে। সৈকত হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছালো। হাসনাবাদ গ্রামে ট্রেন সকাল 10:15 ছাড়বে। 9:30 মানে এখনো ট্রেন আসেনি। সে স্টেশনে একটা বেঞ্চিতে বসলো। সে এক কাপ চা খেলো। তারপর খবরের কাগজ দেখতে লাগলো। হ্যাঁ, সে মোবাইলে লাইভ করতে পারতো, কিন্তু তার এখন লাইভ করতে ভালো লাগছে না। তাই খবরের কাগজ কিনে পড়ছিল। না, অন্য কিছু খবর সে পড়ছিল না। ওই খেলার খবর। হ্যাঁ, তার খেলার খবর পড়তে খুব ভালো লাগে। খেলাও দেখতে খুব ভালো লাগে। তাই খবরে কাগজ কিনলে শুধু খেলার খবরটাই দেখে। বিশেষ করে তার কাছে ক্রিকেট হলো তার জীবনে সেরা খেলা। সে অনেকদিন পর বাড়ি যাচ্ছে, তাই মনটা দারুণ খুশি। নিশ্চয়ই মা অনেক কিছু রান্না করেছে। ভাবতে তার যেন জিভে জল এসে গেল। এক্ষুনি ঘোষক হাসনাবাদ যাওয়ার গাড়ি আসছে বলে জানিয়ে দিল। ট্রেন আসতেই সেই গাড়িতেই উঠে পড়ে। ঠিক 10টা 15 বাজতেই ট্রেনটা চলতে শুরু করে দিল। এবার সৈকত মোবাইলটা বাহির করে লাইভ করতে শুরু করে দিল। এই ট্রেনটা ছিল হাসনাবাদ যাওয়ার শেষ ট্রেন।
ট্রেনটা একটা বলতে লোক ছিল না। আমি যে কামরায় বসেছিলাম সেই কামরায় অনেক দূরে একটা বৃদ্ধ লোক বসে। আমি নিশ্চিন্তে লাইট পড়তে লাগলাম। ট্রেন তো খুব আস্তে আস্তে চলছে। আমার মনে হয় সামান্য মানুষজন থাকায় খুব আস্তে আস্তে চলছে। আমি ট্রেনের জানালা দিয়ে দেখলাম তারারা মিটিমিটি করে চলছে। পাহাড়ে রাতে দৃশ্যটা কি সুন্দর লাগছে, তোমাদের কল্পনা করে বোঝাতে পারবো না। এই সর্বপ্রথম রাতের বেলায় ট্রেনে ভ্রমণ করছি। এই কথাটা লাইফে সৈকত বলছিল। সে একা ছিল তাই ভয় করছিল। ভূতের ভয় নয়, ভয় করছিল যদি কোনো দস্যু তার গলাটা কেটে দেয়, তার কাছে কোনো টাকা পয়সা না পেয়ে। এইরকম চিন্তা করছিল। সৈকত ছিল তার মা বাবার একটি মাত্র সন্তান। হঠাৎই এই কথা ভেবে সৈকতের মনটা যেন কেঁদে উঠল। ট্রেনটা আস্তে আস্তে চলতে লাগলো। শিয়ালদহ পেরিয়ে যে স্টেশন ছিল, যেই স্টেশনে ট্রেন থামলো না, আমার মনে হলো এই স্টেশনে নামার মতোই কোনো মানুষ নেই, তাই স্টেশনে ট্রেনটি থামেনি। সৈকত কিন্তু লাইট করা বন্ধ করেনি। এছাড়া সৈকত কি করবে? এই একা একা বাড়ির দিকে রওনা দিতে হবে। কি জানি মা কতই চিন্তা করছে। আকস্মাৎ ট্রেনের জানালা দিয়ে সৈকত দেখতে পেল একজন মহিলাকে। তাহার চুলগুলো এলোমেলো হাওয়ায় উঠছে, একেবারে কোমর সমান চুল, চুলগুলো কোঁকড়ানো। তখন সৈকত ভাবল যে ওই মহিলাটিকে তার লাইফের মধ্যে তুলবে। যেমন বলা তেমন কাজ। সৈকত সেই মহিলাটিকে লাইট করতে শুরু করে দিল। লাইফের মধ্যে দেখতে পেল যে মহিলাটি তার দিকে তাকিয়ে আছে। তার চোখ রক্তবর্ণ, তার নাক নেই, শুধুমাত্র দুটি ছিদ্র। চোখগুলি এত বড় বড় যে সাধারণ মহিলাদের এমন দেখা যায় না। তার হাতের আঙুল নেই, সব কাটা ছিল। তার গলার নলি ছিল না। মহিলাটির পা দুটো কেমন যেন উল্টানো। মহিলাটির দাঁত ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আছে। সেই দুপাশ দিয়ে টপটপ করে রক্ত পড়ছে। তার সারা কাপড়ে রক্তে ভেজা। লাইফে সৈকত এই সব দেখে তার সারা শরীর কাঁপতে লাগলো। ওটাতে কেমন জড়িয়ে জড়িয়ে গেল। তবু সৈকত লাইফ করা বন্ধ করেনি। তার মন বারবার বলছিল যে যদি কোনো ক্রমে তার কিছু হয়ে যায় বা ভয় মারাও যায়, তাহলে সবাই কারণটা জানতে পারবে। তাই সে লাইট বন্ধ করেনি। ট্রেনটা চলতে লাগলো। এবার বাতাস বইতে লাগলো। দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছিল। এবার সৈকত দেখল যে সেই মহিলাটি ট্রেনের সাথে সাথে সেও চলতে লাগলো। মহিলার মুখটি কি বিশ্রী লাগছিল, ভয়ঙ্কর তাদের চেহারা। সৈকতের সারা শরীর কাঁপতে লাগলো। সে কখনো ভূত দেখেনি, তাই আজ সে ভূত দেখছে। এটি মানুষ হতে পারে না, আর মানুষ কখনো ট্রেনের সাথে সাথে চলতে পারে না। সৈকত দেখল যে এবার মহিলাটি ঘাড় উল্টো দিকে করে হাঁটতে লাগলো। সৈকত আরো ভয় পেয়ে গেল। ট্রেনটি যে স্টেশনে থামে সেই স্টেশনে সেই মহিলাটি বিভিন্ন রকম ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে, বিভিন্ন রকম ভয়ঙ্কর রূপ নিয়ে থাকে। সৈকতের পা যেন শীতল অবশ হয়ে কাঠ কাঠ হয়ে যায়, দেহ যেন ক্ষীণ দুর্বল হয়ে যায়। আবার মাঝে মধ্যেই জানলার কাছে এসে বড় বড় গোল গোল চোখে তাকিয়ে থাকে। সে চোখে ভয়ঙ্কর ভাব। এইবার সৈকত দেখল যে সেই মহিলাটি মাথা দুমড়ে মুচড়ে যাচ্ছে, এমনকি সারা শরীর দুমড়ে মুচড়ে যেতে লাগলো। মহিলাটি ভয়ঙ্কর রকম রূপ বদল করছিল, তারপর বলের মতো হয়ে গেল। সেই দুর্বলের মধ্য থেকে একটা হাত বাইরে চলে এলো। বলের মধ্যে দুটি চোখ দেখা যাচ্ছিল। এবার এক হাতে ভর দিয়ে ট্রেনের দিকে আসতে লাগলো। এই দৃশ্য দেখে সৈকত ঠক ঠক করে কাঁপতে লাগলো। এতক্ষণে সৈকতের সর্ব অঙ্গ অবশ হয়ে গেছে। ক্যামেরার ভিতরে সেই দৃশ্য ভয়ঙ্কর দেখাচ্ছিল। সৈকত ছোটবেলা থেকে এমন ভয় পায়নি, যে ভয় আজ পেল তা কখনো ভুলতে পারবে না। সেই মহিলার বল আকারের রূপটি ট্রেনের ভিতরে এসে নিজের রূপে ফিরে সৈকতের সামনের বেঞ্চিতে বসল। এবার সামনে সামনে মহিলাটির ভয়ঙ্কর রূপ দেখতে পেল। সৈকত দেখল যে মহিলার দুটো চোখে মানিক বলতে কিছু নেই। চোখ দুটি কোঠরের মধ্যে ঢুকে আছে। সেই দুটি চোখের মধ্যে দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। সৈকত ক্যামেরাটি কাঁপা কাঁপা হাতের সামনে এনে ধরল। সৈকতের কথা যেন বন্ধ হয়ে গেছে। পা দুটি তুলতে পারছে না, পালামে সেও পাচ্ছে না। সে লাইট করেই চলেছে। ওদিকে ট্রেন চলতে লাগলো। প্রচন্ড জোরে হাওয়া বইতে লাগলো। এমনকি মহিলাটি সারা গায়ে রক্ত ভেসে গড়িয়ে পড়ছিল। সৈকত প্রচন্ড ভয় পেয়েছিল। এই দিন কখনো সৈকত ভুলতে পারবে না।
তারপর সৈকত ক্যামেরার মধ্যে দেখলো, ক্যামেরার মধ্যে সেই মহিলাটিকে আর দেখা যাচ্ছে না। খানিকক্ষণ পরে সৈকত দেখলো ট্রেনের জানলার বাইরে ট্রেনের লাইনের উপর দিয়ে সেই মহিলাটি ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে হাঁটছে, আর হাসছে, শুধু হাসছে। সৈকত চিৎকার করে উঠল। সৈকতের চিৎকারটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এবার সে ট্রেনের বেঞ্চির গায়ে গা এলিয়ে শুয়ে রইল, আর তার দুটো চোখ ভয়ঙ্কর দৃশ্যের দিকে স্থির হয়ে গেল। তার আত্মা যেন খাঁচা ছেড়ে পালালো। পাশের বৃদ্ধ লোকটি নাক ডাকিয়ে ঘুম পড়ছিল, এইসব যেন দেখতে পেল না, আর সে এইসব কিছুই বুঝতে পারল না। জগৎটা যেন তার নয়। মহিলার ভয়ঙ্কর মূর্তি গা দিয়ে মাংস খসে খসে যেতে লাগলো। তার হাত পা সব উল্টো দিকে ঘুরে যাচ্ছিল, মাথাটা পিছন দিকে ঘুরে যেতে লাগলো। এই ভয়ঙ্কর দৃশ্য নিয়ে মহিলাটি সৈকতের দিকে আসতে লাগলো। সৈকত এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ভয়ঙ্কর রূপী মহিলার দিকে। আসলে সৈকত অজ্ঞান হয়ে গিয়েছিল, তবু সে মোবাইলের ক্যামেরাটা ধরে রেখেছিল সেই ভয়ঙ্কর মহিলার দিকে। ট্রেনটা চলতে লাগলো। সৈকতের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে হাসনাবাদের স্টেশনে বেঞ্চিতে শুয়ে আছে। তার চারিপাশ দিয়ে অনেক লোক ভিড় করে আছে। সৈকতের ওর সাথে ঘটে যাওয়া ঘটনা কারো সাথে বলতে পারেনি, তার কারণ যদি সে এই ঘটনার কথা কারো সঙ্গে বলে, হয়তো কেউ বিশ্বাস করবে না, ঠাট্টা করে উড়িয়ে দেবে। এবার সে বাড়িতে চলে যায়। তারপর থেকে তার গায়ে খুব জ্বর আসে। সে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, শরীরটা ভেঙে দিয়েছে। আজকাল সৈকত নিজের মনে নিজেই বকতে থাকে। খাবার কথা বললে তার উপর সে রেগে যায়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, তবু সে কোনো খাবার খেতে চাইল না। 3 দিন ছেলেটা শুকিয়ে যেতে লাগলো। বাবা মার চিন্তার কুলকিনারা রইল না। তার বন্ধু বান্ধবীরা আসে, কিন্তু তাদের সাথে সৈকত কোনো কথা বলে না। তাদের সাথে বিভিন্ন রকম কটু কথা বলে, তাড়িয়ে দেয়। এইরকম করতে করতে আকস্মাৎ একদিন সৈকত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে, অর্থাৎ পরলোকে চলে যায়। আর তার লাইভ করা এই ভয়ঙ্কর দৃশ্য রয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়।